কি খবর লেডি রানু মুখার্জি? আরে ভানু দাদা, কেমন আছো? এখানে তো একরকম ভাবে সবাই ভালো থাকে, আবার সবার মন খারাপও থাকে। কেন? ভুলে গেলে আমি বলেছিলাম যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এ কি শুধু আমার মনের কথা? ঠিকই বলেছ। আমি, তুমি, আমরা যারা পৃথিবী ছেড়ে এসেছি তারা তো মেঘের মতো ভেসে ভেসে বেড়াই আকাশে আকাশে। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার মুখে আমার নামের ডাক কখনোই লেডি রানু মুখার্জি নয়। রানু, শুধু রানু। সে তো বটেই, আমি তো মজা করে ডাকলাম। আজও তো মনে পড়ে তোমার প্রথম চিঠি। তুমি লিখেছিলে, প্রিয় রবিবাবু, আমি আপনার সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, শুধু ক্ষুধিত পাষাণটা বুঝতে পারিনি। তখন তোমার বয়স মাত্র 11 বছর আর আমার 56। এই চিঠিতেই তুমি লিখেছিলে, আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে, একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন, কিন্তু না এলে আপনার সঙ্গে আড়ি। আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শেষের ঘরে শুতে দেব। দ্বিতীয় চিঠি থেকে তুমি প্রীতি অধিকারীর বদলে আমার বন্ধু রানু হয়ে উঠলে একেবারে সাধিকারী, মনে পড়ে? আপনি এতদিন আমাকে চিঠি দেননি বলে খুব রাগ হয়েছিল, কিন্তু আপনার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। আমার ভালো নাম কি জানেন? প্রীতি। বেশ সুন্দর নাম না? স্কুলে সবাই আমাকে প্রীতি বলে ডাকে, কিন্তু আপনি আমাকে রানু রানু বলেই ডাকবেন। আপনার ও নামটা ভালো লাগে কি না তাই বলছি। ঠিক ঠিক। আর আমিও তোমার কাছে ধীরে ধীরে রবিবাবু থেকে হয়ে উঠলাম তোমার ভানু দাদা। 60 আমার বয়স, তুমি বেঁধে দিয়েছিলে 27। সেই থেকে আমার বয়স আর বাড়ল না। তোমার বয়স তো আর কখনো বাড়বে না। কেন? চিরকাল তোমার সৃজন, তোমার ভাবনা ও প্রকাশের আধুনিকতায় তুমি 27-ই থেকে যাবে ভানু দাদা। আজও মনে পড়ে আমার চরম এক দুঃখ দিনে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। তোমরা তখন সবে বেনারস থেকে কলকাতায় এসেছ। 1918-র 16ই মে। আমাদের আদরের বেলি বুড়ি মাধবীলতা বিদায় নিল পৃথিবী থেকে। হাসপাতালে তাকে দেখতে গিয়ে যখন সে খবর জানলাম, অস্থির আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। ল্যান্সডাউনে তোমাদের বাড়ির সামনে গিয়ে তোমার বাবা
অধ্যাপক ফণীভূষণ বাবুকে ডাকতেই দরজা খুলে বেরিয়ে এলে তুমি। সেই তোমাকে প্রথম দেখা, সেই থেকে তুমি জড়িয়ে গেলে আমার দুঃখে সুখে আনন্দ বেদনায়। আমারও তো তাই। তুমিই ঠিক করে দিয়েছিলে আমার ভানু দাদা ডাক। 1918 সালের 20 ফেব্রুয়ারি চিঠিতে লিখেছিলে। দোষ আসলে আমার। তুমি সেই পৃথিবীতে জন্মগ্রহণ করেইছ, তখন না হয় আর 30-40 বছর আগে জন্মাতে। মনে আছে? আর এই চিঠির শেষে সম্বোধনে লিখেছিলে তোমার প্রাচীন বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর। কেন এমনটা বলেছিলাম জানো? তোমার সঙ্গে দেখা হওয়ার ওই প্রায় অত বছর আগেই আমি হারিয়েছিলাম আমার প্রথম প্রকৃত বন্ধুকে, যার স্নেহ আদর আশ্রয় প্রশ্রয় ও শাসনে গড়ে উঠেছিল আমার কবি সত্তার আমিটি। তিনি আমার কাদম্বরী বৌঠান। তোমার মধ্যে যে ছিল তাঁরই প্রতিরূপ। বেশ মিলও ছিল তোমাদের দুজনের চেহারার আদলে আর গভীর আচরণে। আবার তোমার মধ্যে আমি আমার সদ্য প্রয়াত কন্যাকেও খুঁজে পেতাম কখনো কখনো। চিঠিতে তুমি লিখতে, শুনুন, আপনি ভালো করে চুলটুল আঁচড়াবেন, কাপড়ও বেছে বেছে পরবেন, দিনরাত লিখবেন না, দুপুরবেলাও ঘুমোবেন, আর রাত্রিতে শিগগির ঘুমোতে যাবেন। আবার কখনো লিখতে আমার আপনার জন্য মন কেমন করে। করতই তো। তোমার জোয়ারেই তো আমার 60 ঊর্ধ্ব বয়সের জীবনে ফিরে এসেছিল নতুন উদ্যম, নতুন নতুন সৃজন আকাঙ্ক্ষা ও ভাবনা, আর জীবনের জন্য নতুন উদ্দীপনা। আর আমি স্নান করতে লাগলাম তোমার কবিতায়, গানে, সাহচর্যে। তোমার প্রতি আমার আমরণের যে অমোঘ টান, তার জোরেই তো স্যার বীরেনের সঙ্গে যখন আমার বিয়ে ঠিক হলো, তখন আমি তোমাকে নির্দ্বিধায় লিখতে পেরেছিলাম যে আমি কাউকেই বিয়ে করব না। আপনার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে। ভানু দাদা, আপনি হয়তো মানবেন না, কিন্তু আমি মানি। মনে মনে জানবো যে একদিন আমি ভানু দাদার সমস্ত আদর পেয়েছি। হ্যাঁ, তা লিখেছিলে বটে। তার জন্য বিড়ম্বনাও কিছু কম হয়নি তোমার। আমার তখন 19 বছর। বিয়ে হয়ে গেল, ছেদ পড়ল আমার তোমার 8 বছরের নিয়মিত দেখা সাক্ষাতের। বলা যায় তুমি নিজেকে গুটিয়ে নিলে কিছুটা। সেই সময়ে সেটাই উচিত ছিল। কিন্তু তার 3 বছরের মধ্যেই তুমি লিখলে শেষের কবিতা, যেখানে প্রথমবার এত সরাসরিভাবে তুমি স্বয়ং ছড়িয়ে রইলে আত্মসমীক্ষায় আর আত্মস্বীকৃতিতে। লাবণ্যর বাবাকে করলে আমার বাবার মতোই অধ্যাপক, লাবণ্যকে করলে আমার মতোই তোমার পরম অনুরাগী। সত্যি করে বলো তো, তুমি কি অমিত নও?
ঠিকই বলেছ। সেই জন্যই তোমাকে এত ভালো লাগে আমার। সারা জীবনের একের পর এক দুঃখে, কষ্টে, বিরহে, বিচ্ছেদে, বেদনায় তুমি কখনো ভেঙে পড়নি, বরং ঢুকে গেছো সৃজনের গভীরতর কর্মপ্রবাহে। তোমার কাছ থেকে এটি বোধহয় আমাদের সকলের শ্রেষ্ঠ শিক্ষা। জানি না কতটা পেরেছে তার প্রয়োগ ঘটাতে। পেরেছ, তুমি পেরেছ। তুমি তো কলকাতার বুকে প্রতিষ্ঠা করেছ একাডেমি অফ ফাইন আর্টস। কর্মে নিবিষ্ট থেকেছ যতদিন ছিলে পৃথিবীতে। তুমি আমার বিয়েতে আসোনি, কিন্তু উপহার পাঠিয়েছিলে। তোমার লেখা বইয়ে ভরা এক আলমারি, আর সঙ্গে সোনার ক্যাসকেটে সাজানো তোমার কয়েক গোছা চুল, যে চুলের প্রতি ছিল আমার অমোঘ টান। সে যে কি ভীষণ পাওয়া আমার। তুমিও তো আমার জীবন প্রান্তের শেষ দিকের রোগশয্যার পাশে এসেছিলে। আমার আরামের জন্য শান্তিনিকেতনে আমার শোবার ঘরে বসিয়ে দিয়েছিলে বাতানুকূল যন্ত্র। আর তখন আবার তুমি আমায় উপহার দিয়েছিলে হোয়াইট মেটালের মাঝখানে ছোট্ট ডিমের মতো চোখ ধাঁধানো নীলা, তার চারপাশ জুড়ে 18টা ছোট্ট হিরে বসানো আংটিটি। আমি তোমাকে যা দিয়েছি রানু, তা পার্থিব। আর বৌঠানের মতোই তুমি আমাকে যা দিয়েছ তা অপার্থিব। বৌঠান গড়েছেন আমার কৈশোর আর আদি যৌবন। তুমি ভরে দিয়েছ আমার বার্ধক্য অনন্ত মানুষ যৌবনে। ভানু দাদা, রানু, ভালো থেকো। আমায় যে এবার যেতে হবে। ঠিক আছে, যাও। কিন্তু কোথায় যাবে তুমি? আমার অন্তরাত্মায় তো তোমার স্থায়ী সিংহাসন ভানু দাদা। বিদায় বেলায় আবার আমার সেই চিঠিটার মতো করে বলি, আমার 15 বছর বয়সের শরীর তোমার চোখে ছিল ভরা পূর্ণিমা। তুমি সে কথা জানিয়েছ তোমার একটি গানে। ওই গানেই বলেছ, আমি যখন ঘুমিয়ে থাকি তখন তুমি আমার ঘুমের সুবাস পাও। সে গন্ধ তোমার কাছে প্রথম আষাঢ়ের কেতকী ফুলের সৌরভের মতন। ভানু দাদা, রানু, পৃথিবীর আর কোনো পুরুষ কখনো আমার ঘুমের গন্ধ পায়নি। রানু, ভানু দাদা।